দিনের ব্যস্ততা শেষে একটু শান্তি, একটু গল্প আর কিছু হৃদয়ের কথা নিয়ে আমাদের এই ছোট্ট আড্ডাটি। এখানে আপনি পাবেন হৃদয় ছোঁয়া গল্প, বাস্তব জীবনের কিছু অনুভূতি, মজার আড্ডা ও হাসির মুহূর্ত। জীবন নিয়ে সুন্দর কিছু কথা, মন ভালো করা সন্ধ্যার পরিবেশ, সাথে রাজনৈতিক চর্চা। প্রতিটি ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি আপনার মুখে একটু হাসি ফোটাতে এবং মনকে কিছুটা শান্তি দিতে। দেখতে থাকুন সন্ধ্যার আসর। আজকের আমাদের চর্চার বিষয় হলো লেনিন। হঠাৎ করে সরকার পরিবর্তন হলো, হওয়ার সাথে সাথে আমাদের শহরের জনপ্রিয় কলেজ তার সামনের মূর্তি, লেনিনের মূর্তি ভাঙা হলো। এই ঘটনা তো প্রথম নয়। হ্যাঁ, প্রথম নয় অবশ্য। আমাদের মুর্শিদাবাদে কিন্তু প্রথম হলো। মনীষীদের মূর্তি ভাঙা আগেও হয়েছে, এখনো হচ্ছে। তার একটাই মেন বিষয় হচ্ছে যে কোনো একজন মনীষী কোনো একটা আইডিওলজিকে বিশ্বাস করেন। এখন সেই আইডিওলজির বিপক্ষে যারা আছেন বা ভিন্ন মতাদর্শী যারা আছেন, ভিন্ন আইডিওলজি যারা মানুষ সম্পন্ন মানুষ আছেন, তারা খারাপ লাগলে সেটা মানবে না, স্বাভাবিক। হ্যাঁ, তখন সেইটাকে তারা দমানোর জন্য, খারাপ লাগার ব্যাপারটা নয়। এখানে যে লেনিনের মূর্তি ভাঙানোটা বিশেষ আমাদের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, সেটা অন্য কোনো ব্যাপার নয়। এখানে এতদিন তাদের নির্দিষ্ট আইডিওলজি আছে। হ্যাঁ, প্রত্যেক সরকারেরই নিজস্ব মানে আইডিওলজি থাকে, একটা গাইডলাইন থাকে, একটা সংকল্প থাকে। সিপিআইএম এর ছিল, তৃণমূল কংগ্রেসেরও ছিল, বর্তমানে বিজেপিরও আছে। এবার ঘটনা হলো, সবাই তো চেষ্টা করছে দেশ সেবার, রাজনীতি তো তাই, দেশ সেবা। আমার প্রশ্ন হলো, দেশ সেবা করতে গিয়ে দেশে আগুন জ্বলছে কি করে? হঠাৎ করে দেশে আগুন জ্বলছে, এই কথাটা ব্যাপারটা ওরকম হবে না। ব্যাপারটা হচ্ছে, যখন কোনো একটা রাজ্য বা কোনো একটা জায়গা যদি রাজা যখন দখল করে, ধরে রাজাত্ব সময়, তখন রাজা চেষ্টা করে কি, আগে রাজা চেষ্টা করতে আগেকার যে ছিল তাকে ধ্বংস করে। তার কারণ হলো, সেই সময়কার সৃষ্টিকে ধ্বংস করে তার নতুন সৃষ্টি তাকে আনা। এখানে ব্যাপারটা সেরকমই। হ্যাঁ, যে পুরনো যে চিন্তাধারা, মতাদর্শ যেটা ছিল, এটা মতাদর্শের লড়াই। পুরনো সংস্কৃতি বিনষ্ট করে নতুন সংস্কৃতি সংস্কার করা, তো এবার ঘটনা হলো, প্রত্যেক রাজা যেমন নিজের নিজের আইডিওলজি, নিজের নিজের রুলস তৈরি করেছে ক্যাপচার করার পর, সরকারের কাছে তো সংবিধান তো একটাই। সংবিধান একটা ঠিকই, কিন্তু সংবিধানটাকে বেশ করে বিভিন্ন দলের বিভিন্ন আইডিওলজি, এখানে লড়াইটা নিজের 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 দলের মতাদর্শ। হ্যাঁ, সংবিধানে কোনো বলে নেই যে এই মতাদর্শ হলেই সেই সংবিধান অন্তর্ভুক্ত, এই সংবিধানের বহির্ভূত, এরকম কোনো বিষয় নেই। প্রত্যেকটা দল তার নিজস্ব মতাদর্শ আছে। এখানটাতে যখন নতুন করে যখন বিজেপি গঠন হলো, স্বাভাবিকভাবে তাদের যে আইডিওলজি আছে, সে আইডিওলজি বামফ্রন্টের আইডিওলজির সঙ্গে মিল খায় না। তো এখানটাতে তুই যে বলিস, এখানে দীর্ঘদিন তো তৃণমূল ছিল, মাঝে সিপিএম এর পরে তৃণমূল ছিল, এখন বিজেপি এসেছে। তাহলে দীর্ঘদিন তৃণমূলের আইডিওলজিকে অ্যাটাক করা উচিত ছিল। তৃণমূলের আমি এটুকু বুঝি, তৃণমূলের নির্দিষ্ট কোনো আইডিওলজিকে বিশ্বাস করতো না। তারা একটা নির্দিষ্ট ফেসের উপরে তারা দীর্ঘদিন রাজনীতি করেছে। সিপিএম এর কাছে একটা নির্দিষ্ট আইডিওলজি আছে, বামপন্থা আইডিওলজি। দীর্ঘদিনের সমাজপন্থী যারা আছে, হ্যাঁ, সোশ্যালিস্ট কালচারে যারা মানুষ, যারা সমাজ, তাদের একটা নিজস্ব চিন্তাধারা আছে। সেই চিন্তাধারা একটা বড় রিপ্রেজেন্টেটিভ হলেন লেনিন। তো এই সমাজতন্ত্রকে বা সমাজতন্ত্রের এই আইডিওলজিকে, এই মতাদর্শকে ধ্বংস করতে হলে লেনিনের উপর আঘাত হানো। হ্যাঁ, তাকে আঘাত হানার কারণ হচ্ছে ওই আইডিওলজিকে আঘাত হানা। হ্যাঁ, তাকে দমিয়ে দেওয়া, মানুষের কাছ থেকে সেই আইডিওলজি মুছে ফেলার চেষ্টা। মূর্তি ভাঙলে কি আদৌ চিন্তাধারার ব্যাপারটা না, আমাদের দেশ অতটা উন্নত হয়, ঠিক আছে? কারণ এটাকে মানুষের কাছে প্রতিস্থাপন করার চেষ্টা করা হচ্ছে যে এই লোকগুলো বা এই চিন্তাধারা গুলো যে দেশের জন্য হিতৈষী নয়, হিতকর নয়। হ্যাঁ, আমাদের সমাজ ভাষায় হিতকর নয়, এটা ভাবা হচ্ছে, তাই তো? এটা ভাবা হচ্ছে না, এটা ভাবানো হচ্ছে। সেই জন্য ভাঙা হচ্ছে।
হ্যাঁ, ওই চিন্তাধারাকে যাতে শেষ করে দেওয়া যায়। হ্যাঁ, কোনো একটা চিন্তাধারা, লেনিন একটা চিন্তাধারার প্রতীক, একটা আইডিওলজির প্রতীক, তাহলে সেই আইডিওলজিকে ধ্বংস করতে গেলে লেনিনের উপর আঘাত হানতে হবে। হ্যাঁ, যাতে মানুষের কাছ থেকে লেনিনকে একটা দোষী প্রমাণিত করা বা তাকে ভুল প্রমাণিত করা, নেগেটিভ ক্যারেক্টারে নিয়ে আসা যায়। হ্যাঁ, তাকে ভুল প্রমাণিত করা, রাস্তাটা ভুল। হ্যাঁ, এই চিন্তাধারা একবার দেখা যাবে হয়তো এবার হয়তো যেহেতু বিজেপি আসলো, সেক্ষেত্রে হয়তো শ্যামাপ্রসাদের অনেক মূর্তি আমাদের পাবো, সাভারকারের মূর্তি দেখতে পেতে পারি। এবার এরা এই যেহেতু সাভারকার বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আইডিওলজিতে বিশ্বাসী, স্বাভাবিকভাবে এই এদেরকে লেনিনকে সরিয়ে লেনিনের জায়গায় এবার শ্যামাপ্রসাদকে প্রতিষ্ঠাপিত করা, এই চেষ্টা, যাতে মানুষের কাছে দীর্ঘদিন সেই আইডিওলজি পৌঁছে দেওয়া যায়, ওই মতাদর্শ পৌঁছে দেওয়া যায় এবং দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গে তারা রাজত্ব করতে পারে বা দীর্ঘদিন শাসন করতে পারে। এই জন্যই হচ্ছে এই ঘটনা, এই সব ঘটনা ঘটে চলেছে। না, কিছুদিন আগে দেখেছিলাম তৃণমূল সরকারের সময় বিদ্যাসাগরের স্ট্যাচু ভাঙা হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলা সংস্কৃতির বাংলা বর্ণমালা তৈরি করে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এখন তাকে ভাঙার কারণটা আমি এখনো বুঝতে পারলাম না, এটার কি ব্যাখ্যা হতে পারে? যখন ভাঙা হয়েছিল সেটাও কিন্তু কোনো একটা মানে এই ভোটের আবহে মানে একটা আবেগ তৈরি হয়েছিল, যার জন্য ভেঙে ফেলেছে 2019 সালে। তো বিদ্যাসাগর বল বা রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা এরা প্রত্যেকে বাঙালি মনোভাবাপন্ন, বাঙালি ছিলেন তারা এবং বাঙালি আনাকে তারা সবসময় প্রমোট করে গেছেন। এইবার যেহেতু বিজেপি তারা নিজস্ব তাদের চিন্তাধারা আছে, তারা তাদের এই চিন্তাধারা রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের চিন্তাধারার সঙ্গে মিল খায় না। আচ্ছা, হ্যাঁ, তো স্বাভাবিকভাবে তাদেরকে তাদের চিন্তাধারাকে প্রতিষ্ঠিত করার জন্য সেই চিন্তাধারা আমাদের ইউপিতে দেখতে পাই, সেই হরিয়ানা দেখতে পাই, সেখানকার যে চিন্তাধারা, সেখানকার যে মতদর্শ, তারা যেভাবে সোশ্যাল স্ট্রাকচারকে গঠন করে, সেই সোশ্যাল স্ট্রাকচার গঠন করতে গেলে এখানকার যারা মনীষী ছিলেন তাদেরকে তাদেরকে মানুষের কাছ থেকে দূরে সরাতে হবে, না হলে কখনোই তারা ওই চিন্তাধারা ইমপ্লিমেন্ট করতে পারবে না। এই জন্য এই মূর্তিগুলোর উপর আঘাত হয়। কিন্তু সত্যি কি তাদের মানে ইচ্ছা পূরণ হবে এই করে? হওয়া সম্ভব? হওয়া সম্ভব বলছে হওয়া সম্ভব কি সম্ভব না সেটা পরের বিষয়, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো একটা মানুষকে ভুলিয়ে দেওয়া যেতেও পারে, হ্যাঁ, কিন্তু তার চিন্তা ভাবনা, তার যে মতদর্শ কখনো মানুষকে ভুলানো সম্ভব না, বা মানুষ ভুলে যায় না, বা মতদর্শ শেষ হয় না। একটা মানুষ শেষ হতে পারে, তার জীবনকাল একটা নির্দিষ্ট সময় করবে, কিন্তু তার যে মতদর্শ, হ্যাঁ, রবীন্দ্রনাথ অনেক দিন আগে, হ্যাঁ, তার চিন্তাধারা তো আমরা এখনো ভুলে যাইনি। হ্যাঁ, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, হ্যাঁ, রাজা রামমোহন রায়, হ্যাঁ, যে উগ্র হিন্দুত্ববাদের যে বিভিন্ন হ্যাঁ তার বিরুদ্ধে ছিলেন, তিনি ব্রহ্ম সমাজে প্রতিষ্ঠা করেছিলেন। তার কারণটা কি, তার মতদর্শের সঙ্গে ওই মতদর্শ মিল ছিল না। তিনি চেয়েছিলেন হিন্দু ধর্মের নতুন করে নবজাগরণ করতে। হ্যাঁ, করেও ছিলেন। হ্যাঁ, সতীদাহ প্রথা, হ্যাঁ, এইসব প্রথাগুলো ওনারা তখন সেটা বিলীন করার চেষ্টা করেছিলেন বা করেও ছিলেন। হ্যাঁ, তো এইভাবেই একটা প্রগতিশীল দেশ এগিয়ে চলে। হ্যাঁ, নতুন সরকার আসে, তারা আবার চায় তাদের মতো করে তাদের মতাদর্শ প্রতিষ্ঠিত করতে। সবই তো বুঝলাম, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন নাম পাল্টানো হয়েছে বা ইনস্ট্যান্ট নামের অক্ষর ভেঙে নতুন নাম দেওয়া হলো, এতে উপকার কি হলো? এতে উপকার বলতে ওই একই ব্যাপার। হ্যাঁ, যেমন ধর সিরাজ উদ্যান ছিল, বা বারাসাতে দেখলাম একটা নেতাজি পল্লী হলো সম্ভবত, ওটা সম্ভবত মসজিদ বাড়ি লেন। তখন কোন একটা সভ্যতাকে বিলীন করার চেষ্টা করা হয়, তখন তার উপর নতুন চিন্তাধারা চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, নেতাজি যেহেতু বাঙালির একটা আবেগ, তার নামকে কেন্দ্র করে পূর্বের নামকে মিলানোর একটা প্রচেষ্টা করা হচ্ছে। সিরাজকে মিলানোর চেষ্টা করা হচ্ছে শিবাজির নাম দিয়ে। কিন্তু বিষয়টা সেই একই ঘুরে ফিরে আসছে যে
পুরোনো মতাদর্শকে মিটিয়ে মিটিয়ে নতুন মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা। নতুন ভারত গঠন। নতুন ভারত গঠন, নতুন ভারতের, ঠিক ভারত গঠন নয়, এটা নতুন ভারতের নতুন চিন্তা ভাবনা প্রতিস্থাপন করা। হ্যাঁ, আমার একটা চিন্তা ভাবনা আছে, আমার একটা নির্দিষ্ট পার্টির একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনাকে ভারতবর্ষের সমগ্র মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু ভারতবর্ষ একটা দেশ। হ্যাঁ, বিবিধের মাঝে দেখুন মিলন মহান। তার মানে কি ভারতবর্ষ বিভিন্ন, আমরা একে অপরের সাথে মানে ভৌগোলিক ভাবে হোক, হ্যাঁ, কালচারাল গত ভাবে হোক, আমরা আলাদা, কিন্তু এই আলাদা থাকা থেকেও আমরা ভারতবর্ষ হিসেবে এক। কিন্তু বিজেপি তারা মনে করে, তাদের মাদার সংগঠন, তারা ভাবে ভারত এক, এক দেশ, এক ভাষা, এক সরকার। হ্যাঁ, কিন্তু ভারতবর্ষে সেটা ছিল না। ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে বিভক্ত, বিভিন্ন রাজ্যের বিভিন্ন কালচারে বিভক্ত, সেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে। যদি ভারতবর্ষ দেখা যায় যে আজ থেকে তুই যদি 10 কিলোমিটার আগে চলে আস, দেখবি বাংলা ভাষাতে আমরা কথা বলছি, কিন্তু বাংলা ভাষার টোন চেঞ্জ হয়ে গেছে, আঞ্চলিক ভাষা চলে আসবে। হ্যাঁ, আবার যদি 10 কিলোমিটার দক্ষিণে চলে আস, দেখা যাবে আবার সে চেঞ্জ হয়ে গেছে। মানে এই যে ডিফারেন্স, এটাই কিন্তু ভারতবর্ষের আসল সৌন্দর্য। আর এটাকে নষ্ট কর বা এটাকে মানে মিটিয়ে নতুন একদম একটা নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টাই হচ্ছে, জন্যই এই রাজনীতি। সফল হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলতে পারবে। এবং মানুষ, তবে একটা ঘটনা কি, কোনো মতাদর্শকে নষ্ট করা যায় না, কোনো ভাষাকেও নষ্ট করা যায় না। হ্যাঁ, ইতিহাস তো পাল্টে দেওয়া যায়। ইতিহাস পাল্টে দেওয়া যায় বলতে ভুল ইতিহাস বা এটা প্রচার করা যায়, কিন্তু ইতিহাসকে পাল্টানো যায়? ইতিহাস কখনো মানে ইতিহাসকে অন্যভাবে নিয়ে আসা যায় মানুষের কাছে, হ্যাঁ, কিন্তু ইতিহাসকে ঠিক পাল্টানো যায় না। অতীত পাল্টানো সম্ভবের কথা বলছি না, এই যে আগামী প্রজন্মরা আসবে এবং ইতিহাসটা পাল্টে দেওয়া হবে, তারা ইতিহাসে অন্য জিনিস পড়বে। যেমন কিছুদিন আগে শুনলাম এনসিইআরটিতে মোগল সাম্রাজ্যগুলো সম্পর্কে পড়ানো হবে না। যদি এটা হয়ে থাকে তাহলে মোগলের জায়গাটা অন্য কিছু দিয়ে আমাকে পূরণ করতে হচ্ছে, নাহলে তো সালগুলো ঠিকঠাক মিলবে না। হ্যাঁ, এবার মোগল সাম্রাজ্যকে এই জিনিসগুলোকে সরিয়ে দেওয়ারও সেই একই ভাবনা চিন্তা, যে বিভিন্ন হিন্দু রাজাদেরকে সেখানে রাখা হয়। এটা নিয়ে কোনো মতবিরোধ নাই, রাখতেই পারে সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু একটা নির্দিষ্ট মতাদর্শের বিশ্বাসী, তারা হিন্দুত্ব বিশ্বাসী, তারা চায় গোটা দেশের, এমনি তো তাদের কথা মানুষ মেনে চলবে না, বছর সেরকম শাসন করার দীর্ঘদিন সম্ভব না। তাদের এই মতাদর্শ যতক্ষণ না প্রতিটা মানুষের মধ্যে প্রতিস্থাপিত করা যাবে, ততক্ষণ তারা দীর্ঘদিন এইভাবে শাসন করতে পারবে না। সেই জন্যই বিভিন্নভাবে সেই চেষ্টাগুলো করা হচ্ছে। এই যে সিলেবাস চেঞ্জ করা, এগুলো তারই একটা প্রতিচ্ছবি মাত্র। এবার ইতিহাস থেকে বর্তমানে ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে ইতিহাসে কি কি পাল্টাচ্ছে বা পাল্টাচ্ছে না, এবং আমাদের পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসও তাহলে অনেক কিছু পাল্টে যাবে এই সিলেবাস পাল্টাতে হলে। স্বাভাবিকভাবেই যদি যখন তখন নতুন সরকার আসছে, নতুন তার পরিকাঠামো গঠন করবে, সে যে কোনো বিষয়েরই হোক, তো সেই বিষয়ে হ্যাঁ তখন সে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করবে তাদের কি হবে, কি প্যাটার্ন ইউজ করবে, কি প্যাটার্ন ইউজ করবে না। হ্যাঁ, এখন তো কেবল শুরু হলো প্রথম দিন। এখন তো এবার ক্যাবিনেটের বৈঠক হবে, ক্যাবিনেটের বৈঠকে সে ডিসিশন নেবে যে সিভিল সার্ভিস কি হচ্ছে না হচ্ছে, কি হবে, সিলেবাস হবে কি হবে না হবে। আপনারা শুনলেন আমাদের এই সান্ধ্য আড্ডায় আজকের আলোচনা। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই ধন্যবাদ।